নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই পর্বটা ভীষণই বিশেষ। সংখ্যা বা নাম্বার, এই নাম্বার কি শুধুমাত্র অঙ্কের হিসেব, নাকি আমাদের প্রত্যেকের জীবনে এর কোনো নির্দিষ্ট প্রভাব রয়েছে? আমরা কি বলতে পারি যে নীরব নির্দেশক হিসেবে নাম্বারের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে? জন্ম তারিখ থেকে শুরু করে আমাদের প্রত্যেকের নাম, এই বিষয়গুলোর মধ্যে কি লজিক রয়েছে বা কি ইনফ্লুয়েন্স আমাদের ওপর বা আমাদের জীবনের ওপর, আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ফেলতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন মানুষের মনে আসতে থাকে। সেই প্রশ্নগুলোকে এই এপিসোডে আমরা অ্যাড্রেস করব এবং আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে এই এপিসোডে, যার সঙ্গে বা যার হাত ধরে আমরা নিউমেরোলজি এবং নেমের পিছনে যে লজিক সেটাকে ডিকোড করব, তার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন প্রফেশনাল নিউমেরোলজিস্ট রিয়া মুখার্জি সিনহা। ওয়েলকাম ম্যাম। নমস্কার। যেটা দিয়ে শুরু করলাম, সংখ্যা, মানে আমরা ছোটবেলা থেকে অঙ্ককে ভীষণ ভয় পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই নিউমেরোলজি বিষয়টা আস্তে আস্তে মানুষের কাছে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা পরিচিত হয়েছে। অ্যাস্ট্রোলজি যতটা পরিচিত, তার থেকে সেই বিষয়টা যতটা প্রচলিত, নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব ব্যাপারটা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ইন্ট্রোডিউসড হয়েছে এবং মানুষ অনেক বেশি করে জানতে পেরেছেন। কিন্তু বিষয়টা কি, সেটা নিয়ে এখনো একটা কৌতূহল আছে এবং স্বাভাবিকভাবে যেহেতু কৌতূহল আছে, মানুষের মধ্যে জিজ্ঞাসাও থাকবে। তাহলে সেই বেসিক জায়গাটা দিয়ে একটু শুরু করি আলোচনা। একদম 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 সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি যে ব্যাপারটা হচ্ছে, যে মানুষের জীবনে নাম্বারের প্রভাব আছে, অবশ্যই আছে। এটা আজকে যে আছে আগে ছিল না সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা অনেকদিন আগে থেকেই আছে, এখন বেশি ফোকাসড হয়েছে জিনিসটা, যেটা আগে এতটা প্রায়োরিটি পেত না। মানে হার্ডকোর অ্যাস্ট্রোলজিটা আমরা যেটা নিয়ে কথা বলতাম, এখন অনেক নিউমারোলজিস্ট সামনে এসেছেন এবং সংখ্যাতত্ত্বর বিষয়টা তারা অনেকটা খুলে আমাদের সামনে এনেছেন। তো আমার মতন অনেক নিউমারোলজিস্ট আছে যারা এই মানে ব্যাপারটা নিয়ে কথা বলে সব চ্যানেলে এসে, বা সবার সামনে আমরা এটাই তুলে ধরতে চাই যে নাম্বারের একটা বিশেষত্ব অবশ্যই রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না। কারণ 1 থেকে 9 পর্যন্ত আমরা যদি নাম্বারগুলো নিই, সব নাম্বারের এক একটা করে বিশেষতা আছে। মানে নাম্বার 1-এর যার বার্থ ডেট হবে সে ঠিক কেমন স্বভাবের হবে, নাম্বার 2, 3, 4 তাদের কিন্তু একটা ডিফারেন্স থাকবেই। তো নাম্বার ওয়াইজ যে সত্যি ডিফারেন্স হয়, সেটা যদি আমরা নাম্বারটা নিয়ে বলা শুরু করি তাহলে হয়তো অনেকটা বুঝতে পারবে, বোঝা যাবে। আচ্ছা, সেটা হয়তো ইভেন্চুয়ালি আমরা যত ডিসকাস করব তত আস্তে আস্তে আমরা সেটাকে এক্সপ্লোর করতে পারবো। আর আমার তো মনে হচ্ছে আমরা অনেকটা আনফোল্ড করবো ব্যাপারটাকে। এই যে শুরুতেই আমি বললাম যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা মানুষের কাছে অনেকটা পরিচিত ছিল এবং প্রচলিতও ছিল, তো স্বাভাবিকভাবে এই দুটোর মধ্যে কি কোনো বেসিক ডিফারেন্স আছে অ্যাস্ট্রোলজি এবং নিউমারোলজির মধ্যে? বেসিক ডিফারেন্স বলতে দেখো, অ্যাস্ট্রোলজিটা যদি বলি সেক্ষেত্রে আমাদের বার্থ ডেটটা চাই, ইভেন টাইমটা চাই, প্লেস অফ বার্থটা চাই। মানে ডেট অফ বার্থ পুরোটা যেরকম চাই, প্লেস অফ বার্থটাও চাই, সবটা চাই। এবং সেক্ষেত্রে টাইমের ক্ষেত্রে ধরো আমরা 15 মিনিট এদিক ওদিক করতে পারি অ্যাস্ট্রোলজিতে, পুরো ছকটা যেরকম ভাবে আমাদের সামনে চলে আসবে এবং ছক দেখে তার পাস্ট বলো, প্রেজেন্ট বলো বা ফিউচারে কি হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা করা যায়। এবার আসি নাম্বারের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে কি হয়, তোমার ডেট অফ বার্থটাই শুধু কাফি, তোমার প্লেস অফ বার্থও লাগবে না, টাইম অফ বার্থও লাগবে না, কিছু লাগবে না তোমাকে। মানে তুমি যে একটা মানুষ, সেটা একটা নাম্বারের বেসিসে ভিত্তি করে তোমাকে আমি অনেকটা সাজেশন দিয়ে দিতে পারবো। তারপরে আমরা অ্যাস্ট্রোলজিতে যাব। মানে এরকম না যে দুটোর থেকে আলাদা, বাট টেকনিকটা ডেফিনেটলি একটু আলাদা। অ্যাস্ট্রোলজিটা যেরকম একদম হার্ডকোর আমরা ছোট থেকে যেটা দেখে আসছি, এবং যেটা দেখার পরে আমার ইন্টারেস্ট হয়েছিল অ্যাস্ট্রোলজিতে, যে মানুষ কি করে একটা জন্মছক নিয়ে কি করে বের করে দেয়, কি করে বলছি ব্যাপারটা। তো ছোটবেলা থেকেই আমার খুব মারাত্মক একটা ইন্টারেস্টের জায়গা ছিল এটা। তো আস্তে আস্তে তারপরে যখন দেখলাম যে আচ্ছা এইভাবেও বলা যায়, পুরোটাই কিন্তু অ্যাস্ট্রোলজিটা সায়েন্স। ওকে, তো নিউমারোলজিটাও সায়েন্স, অ্যাস্ট্রোলজিটাও সায়েন্স। ওটার ক্ষেত্রে জাস্ট বেসিক এটাই পার্থক্য যে ওটা প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ সবটা লাগে, এটাতে জাস্ট তুমি তোমার ডেট অফ মানে তোমার নাম্বারটা বলবে, সেটাতেই কাফি। মানে সব ক্ষেত্রে সংখ্যাটাই একদম যথেষ্ট, আর কিছু বেশি প্রয়োজন হয় না। নামের প্রভাব কি পড়তে পারে একজন মানুষের উপর? হ্যাঁ, পড়তে পারে বলতে, যদি আমি আমার নামটা দিয়ে বলি, আমি যেরকম লিখি RIA জিয়া, অনেকে সেরকম লিখে দেখবে তুমি RIYA, RHEA। একটা নামের কিন্তু অনেকগুলো ভাবে লেখা যায়। আবার দেখবে কেউ লাস্টে যদি A দিয়ে নামটা শেষ হয়, ডাবল A। এটা কিন্তু এখন রিসেন্টলি করে, কারণ হচ্ছে নামের একটা ভাইব্রেশনস হয়,
যেভাবে সংখ্যাগুলো যায় 1 2 3 4 করে অ্যালফাবেটিক্যালি, সেভাবে যদি আমরা নিউমারোলজিক্যালি দেখি তাহলে টোটাল করলে সেই নাম্বারের একটা ভাইব্রেশনস পাওয়া যায়। আচ্ছা, সেই নাম্বারের ভাইব্রেশনস গুলো যদি ধরো 3 তে এসে থামে, যদি তোমার 6 এ এসে থামে, যদি 1 এ এসে থামে, তাহলে কিন্তু সেই নাম্বারগুলো খুব ভালো হয়। তখন সেই নাম্বারের নামগুলো টোটাল করে ধরো যে মানে নামের টোটালটা হচ্ছে আমাদের ধরো 3 লেটার বা 4 লেটারের একটা নাম বা 5 লেটারের একটা নাম, তখন সেই নাম্বারটা তার জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে যে 1 রিপ্রেজেন্ট করে সান, সব জায়গায় মান সম্মান প্রতিপত্তি সবসময় থাকবে। 3 রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতি, জুপিটার, সেজন্য প্রতিপত্তির সাথে সাথে তোমার টাকা পয়সা থাকবে। 6টা হচ্ছে ভেনাস, লাক্সারিটা থাকবে তোমার জীবনে। এবং মানে এইভাবে আমরা ডিসিশনটা নিই। কাজেই বলবো যে বাবা মায়ের নামের সাথে নামটা না মিলিয়ে বরং একটা যেটার অর্থ আছে সেরকম একটা কার্মিক নাম রাখাটা বেশি ভালো, বা একটু নিউমারোলজিস্টদের সাথে কনসাল্ট করে যে এই নামটা আমি কখন করছি। তবে আরেকটা সাজেশনও দেবো যে আফটার প্রেগনেন্সি মানে বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হচ্ছে, নামটা তারপরে ভাবা উচিত। এই ভাবনাটা যেন তার আগে না হয়। মানে সেক্ষেত্রে ধরো আমি একটা ভেবে রাখলাম, ও একটা ভেবে রাখলো, বা অনেকে ছেলে মেয়ে এক্সপেক্ট করে ভেবে রাখে, তো এগুলো দরকার নেই। তো যে যিনি আসছে সে আসুক ভালোভাবে আগে, তারপরে আমরা এই ডিসিশনটা নেব। একদম আউট অফ এক্সাইটমেন্ট আমরা অনেক এমন ডিসিশন নিয়ে ফেলি যে ডিসিশনটা হয়তো লাইফ টাইমে গিয়ে আমাদের একটা কেন বলছি জানো তো, এক্ষেত্রেও আমি আসি, কারণ হচ্ছে নাজার যেটা আমরা এখন বলি যে সেটা কিন্তু সত্যি রিয়েল। নাজার ইজ রিয়েল, ভীষণ লাগে। ধরো আমরা আজকে এখানে বসে কথা বলছি, আমাদের মধ্যে আজকের পর থেকে আশা করি বেশ ভালো একটা সুসম্পর্ক তৈরি হলো। তো সেক্ষেত্রে দেখবে অনেক মানুষ তো নেগেটিভ আছে, আচ্ছা ও এখানে চলে গেল, ও এটা করে ফেললো, আমিও সেম প্রফেশনে আছি কিন্তু করতে পারলাম না, এই ব্যাপারটা ভীষণ কাজ করে। বা এই যে প্রেগনেন্সির ক্ষেত্রে রিসেন্টলি অনেক ঘটনাই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যার অনেক ইম্প্যাক্ট পড়েছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে মানে আমরা আধুনিক হই, কিন্তু নজরের ব্যাপারটা যদি একটু সাবধানতা অবলম্বন করে একটু আধুনিক হই, তাহলে ক্ষতি কি আছে? সে তো আফটার অল আপনারই সন্তান আসছে। সত্যি তো আসলে এই বিষয়গুলো আমাদের অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলোকে মিথ মনে করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলোকে অন্ধবিশ্বাস মনে করে অ্যাভয়েড করে চলে যাই। কিন্তু সত্যি যদি আমরা একটু আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের নিজেদের কালচার, এই সবকিছু নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, এগুলো তো অনেক বছর যুগ যুগ ধরে আমাদের মধ্যে ছিল, কিন্তু আমরাই বোধহয় মডার্ন হতে গিয়ে ওয়েস্টার্ন হয়ে গেছি এত বেশি যে আমরা এগুলোকে পিছনে ফেলে চলে এসেছি। আমাদেরকে আমার মনে হয় 2026 আসছে, সেইখানে 2025কে যখন আমরা বিদায় জানাবো, সেই সময় বোধহয় আমাদের নিজেদের কাছে এই আমরা প্রত্যেক বছর রেজলিউশন নিই, আমাদের নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি, যার যা কালচার সেটাকে ধরে রাখাটাও যদি একটা নিজেদের রুটের প্রতি, শিকড়ের প্রতি যদি আমরা কোথাও কমিটেড থাকতে পারি, ওই কমিটমেন্টেরও একটা রেজলিউশন নিই, তাহলে বোধহয় তার থেকে বেটার আর কিছু হয় না। এটা দরকার, কোথাও একটা গিয়ে জানো তো দরকার। আমরা না মি টাইম বা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে এখন ভুলে গেছি, সবটাই কিন্তু ফেসবুক। আমরা সারাক্ষণ ফেসবুক স্ক্রোল করছি। আমি বলছি না যে করো না, কেউ অবশ্যই করো, কিন্তু কোথাও একটা না ওই নিজেদের মধ্যে টাইমটাও একটু দরকার, নিজেদের মধ্যে একটু আলোচনা, নিজের সাথে নিজের আলোচনা। এবং এটা হচ্ছে নাম্বার 1 এর জন্য 2026-এর সব থেকে বড় রেমেডি, যে নিজের সাথে নিজেকে আলোচনা করতে হবে তোমাকে, এবং আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে নিজেকে দেখতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার লাইফের গোলগুলো কি কি সেটা সেট করতে হবে। কারণ 2025-এ না প্রচন্ড ডিজাস্টার হয়ে গেছে, প্রচুর গেছে। 2026টা কিন্তু নতুন কিছু শুরু করার জন্য ভীষণ ভালো সময় আসছে। তো আমরা সেই আশা নিয়ে এগোবো যাতে সবার জীবনটা খুব অনেক 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 সুখে ভরে যায়। তো নিউমারোলজি নিয়ে কথা বলছি, কিন্তু রাশি যাদের বিশেষ করে যারা রাশি বিশেষ শতভাবে মানেন, সেক্ষেত্রে আগামী বছর কোন রাশির জন্য কোন কালার সুটেবল সেটা যদি একটু আপনার থেকে জেনে নেওয়া যায়। হ্যাঁ, দেখো আমাদের তো 12টা রাশি আছে, তো শুরু করি সর্বপ্রথম মেষ রাশি দিয়ে। তো মেষ রাশিদের জন্য 2026-এ যদি তারা রেড, লাল বা কমলা কিছু কালার পরে, তাদের জন্য খুব ভালো যাবে। সেকেন্ড রাশি আসি বৃষ। বৃষদের জন্য যদি এরা যে কোনো লাইট শেডের কালার পরে, হালকা স্কাই, হালকা পিঙ্ক বা তোমার লাইট ব্রাউন যেটা হয়, একদম সফট বেজ, এই ধরনের কালার তাদের জন্য খুব ভালো যাবে। এরপরে আসি মিথুন। মিথুন রাশিরা কি পড়বে? গ্রিন কালারটা পড়বে, বা যে কোনো প্যাস্টেল শেডের কালার যদি এরা পরে, এদের জন্য 2026 খুব ভালো যাবে। এরপরে আসি কর্কট। এনি শেডস অফ ব্লু,
ঠিক আছে, এরা যদি স্কাই ব্লু বা পার্পল কালারটা পরে বা ব্লু এর যে কোনো শেড এরা পড়তে পারে 2026-এর জন্য খুব খুব ভালো যাবে। আচ্ছা, এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে ব্ল্যাকটা একটু যদি অ্যাভয়েড করা যায়, বাদ বাকি এরা সব কালার পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশি যেহেতু একটু হালকা গোছের রাশি, সেজন্য এদের ব্যালেন্স করতে হবে ব্ল্যাক পরে। আমি কিন্তু বলবো এক্ষেত্রে যে ব্ল্যাক অবশ্যই পরো কন্যা রাশির জাতক জাতিকারা, ফুল দমে 2026-এ ব্ল্যাক আর ব্লু পরে ঘোরো, কোনো অসুবিধা নেই, একদম তোমাদের জন্য দারুণ যাবে বছরটা। আচ্ছা, এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা পড়বে অরেঞ্জ কালার বা ইয়েলো ঘেঁষা কোনো কালার। ইভেন 2026-এ আমাদের সবারই না অরেঞ্জ কালারটা বা ইয়েলো কালারটা পরা উচিত। তুমি দেখবে যেহেতু আমাদের নিউ ইয়ারের পডকাস্টটা হচ্ছে, আমি কিন্তু নিজে একটা ইয়েলো কালারেরই শাড়ি পরে আছি। ঠিকই। তো ইয়েলো ফ্যামিলির থেকে যে কোনো কালার বা অরেঞ্জ কালার যদি পরে তাদের জন্য খুব ভালো যাবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিও এনি কালার পড়তে পারে, তাদের জন্য কালারের কোনো বাউন্ডেশন নেই যে এই কালারটা স্পেসিফিক কোনো পড়তে হবে, তারা যে কোনো কালার পড়তে পারে। আচ্ছা, এবার আসি ধনুরাশি। ধনুরাশির জন্য একটু মেরুনটা অ্যাভয়েড করলে খুব ভালো হয়, বাদ বাকি গোল্ডেন কালার যদি পরে, ইয়েলো কালার, আমি নিজেও ধনুরাশি, গোল্ডেন, ইয়েলো বা তোমার সফট বেজ যে কালারটা হয় সেই কালারগুলো খুব ভালো যাবে একদম। আচ্ছা, এরপরে হচ্ছে মকর রাশি। মকর রাশিদের বলবো যে মকর রাশি না অনেক সময় কি করে, শোয়ার সময় রাত্রে দেখবে এরা মেডিসিনটা সাথে নিয়ে শোয়। যাদের একটু বয়স হয়েছে তারা জল মেডিসিন সাথে নিয়ে শোয়, তাদের বলবো এটা একটু অ্যাভয়েড করুন। আপনারা মোটামুটি সফট কালারের দিকেই যাবেন, ঠিক আছে? সফট কালার যে কোনো কিছু পরতে পারে, এবং হোয়াইটটা যদি এরা একটু বেশি করে পরে, হোয়াইট কালারটা এদের জন্য খুব ভালো যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো, যেটা কালার হয়তো নয়, কিন্তু এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো বেশি কেনাটা অ্যাভয়েড করবেন। মানে যখন দরকার শুধু ততটুকু সময় জুতো কিনবেন, বাদ বাকি সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো কিনবেন না এই বছরে বেশি। আচ্ছা, মকর হয়ে গেল, এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিও এনি শেডস অফ লাইট, মানে লাইট শেডের উপর এনি কালার তারা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর লাস্টে আসি মীন রাশি। মীন রাশিদের ক্ষেত্রে বলবো একটু রেড আর ব্ল্যাকটা অ্যাভয়েড করতে, বাদ বাকি ইয়েলো কালার, হালকা পিঙ্ক কালার, হালকা স্কাই কালার, ব্রাউন কালার এরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর শুধু এদেরকে একটা কথা বলবো যে আপনারা না এই বছরটায় চাল দান করবেন না। মীন রাশির জাতক জাতিকারা স্পেশালি কাউকে চাল দান করবেন না। অনেক সময় আমাদের কি হয়, বাড়ির বাইরে আসে তো যে একটুখানি ভিক্ষা দেওয়া বা কিছু, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা দিন, তাকে হেল্প করুন, কিন্তু চাল দান করবেন না এই বছরে, ঠিক আছে?